আলোর মুখ কথা, প্রথম কথা হলো আভ্যন্তরীণ সংহতিটা দেয়া। দেশের জনসাধারণের মধ্যে যদি আমরা একটা অসাম্প্রদায়িক, যেই চেতনায় আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই চেতনার ধারাবাহিকতায় 5ই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছিল, তাহলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্য মুক্ত একটা সমাজ গঠনের যে ভাবনা, যে চিন্তা বা যে মনোজগৎ, সেইটাকে যদি আমরা আরও শক্তিশালী করতে পারি এবং সেই চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে সেটাকে সত্যিকারভাবে সেটা মোকাবেলা করা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে। দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি যত দুর্বল হবে এবং এখানে সংকট নিরসনে যত বেশি অকার্যকর থাকবে, ততই কিন্তু বাইরের বা যে কোনো বিরোধী প্রতিক্রিয়ার যে কোনো শক্তি দেশের ভিতরেই হোক বাইরে হোক, তারা তাদের মাথা চাড়া দেওয়া সহজ হবে। ফলে এই বিষয়টাই এখানে সামনে এসছে এবং সেই লক্ষ্যে সেখানে আমরা বলছি যে আমাদের এখানে যে জনগণ হলো গুরুত্ব, দেশের অভ্যন্তরে জনগণ এবং দেশের বাইরের জনগণ। ভারতবর্ষের শাসক শ্রেণীর সঙ্গে আমাদের সম্পর্কের বিষয় হচ্ছে ভারতের জনগণের সঙ্গে যে সম্পর্ক, সেটার গুরুত্ব অনেক বেশি হওয়া উচিত। এর আগে বিগত দিনেও সরকার সেই বিষয়টাকে মনোযোগ দেয় নাই। অর্থাৎ ভারতের প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠী আর আমাদের দেশের গণবিরোধী যে শাসক গোষ্ঠী, এই উভয়ের মিলিত দুই দেশেরই প্রতিক্রিয়াশীল লুটেরা এবং সেই পুঁজিপতি গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্যই সেখানে যে সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, সেই সম্পর্কটা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আমরা বলছি এখানে আমাদের মূল যে ইয়েটা থাকবে সেটা হলো আমাদের দেশের জনগণের যেমন ভাগ্য উন্নয়নের প্রশ্ন থাকে, তেমনি জনগণের সঙ্গে ভারত সহ বিভিন্ন দেশের জনগণের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে গুরুত্ব দিয়েই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ককে বিবেচনা করতে হবে। তো ফলে যেহেতু ভারত তার এই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক ভালো নাই। কেন নাই? কারণ যেহেতু ভারত রাষ্ট্রের যে চরিত্র, আভ্যন্তরীণ একটা রাষ্ট্র কিভাবে ব্যবহার করবে, যেমন যে কোনো প্রাণীও কিভাবে ব্যবহার করবে, তার বৈশিষ্ট্য কি সেটা বিচার করতে হয়। তাহলে ভারত একটা সাম্রাজ্যবাদী চরিত্র বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে, যদিও সেটা ইউরোপ আমেরিকার মতো তো শক্তিশালী না, দুর্বল। ফলে তার এই বৈশিষ্ট্যগত কারণেই তখন সে তার আধিপত্য বিস্তারের প্রবণতা, সেটার কারণেই কিন্তু তার আশেপাশের সমস্ত দেশের সঙ্গে তার সম্পর্কটাই বৈরিতা। এবং যারা নতজানু হবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আর যারা জাতীয় স্বার্থে সমুন্নত হইতে চাইবে তাদের সঙ্গে বিরোধ হবে। তো ফলে আমরা সেই জন্য আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত করার, সেটার জন্য দেশের ভিতরে জনগণের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান দরকার এবং জনজীবনে দেশের অভ্যন্তরেও যাতে জনসাধারণ তাদের শোষণ, বঞ্চনা, নিপীড়ন সমস্ত দিকে তারা মুক্ত থাকতে পারে। যে কথাটা আগে বললাম, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক উন্মাদনা বা এখানকার শোষণ, লুণ্ঠন, যেমন আমরা ইতিমধ্যে যেগুলি আলোচনা হয়েছে যে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, লুট হয়েছে, কিন্তু এখনও জনগণের হাতে কোনো টাকা আসে নাই। তাহলে আমরা যেটা শুনছি সে কথাটা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে এরা কীভাবে লুটপাট করেছে, কিন্তু সেই টাকাটা ফেরত আনার জন্য সরকারের চেষ্টার ত্রুটি আছে সেটা বলবো না, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা কার্যকর হচ্ছে না এবং সেই টাকাটা কতটা ফেরত আসছে এবং দেশের ভিতরে লুটপাট বন্ধ হচ্ছে কিনা এবং আগের যে অরাজক অবস্থা সেই অরাজক অবস্থার অবসান হচ্ছে কিনা এবং এখানে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, যারা এই ছাত্র বলি, কৃষক, শ্রমিক বলি, কৃষক বলি, সর্বস্তরের মানুষ যারা জীবন দিয়ে এই পরিবর্তন দেশে আনলো, সেই মানুষদের জীবনের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা। এবং বহু শিক্ষার্থী আছে, তারা তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাচ্ছে এবং তারা অনেকে অর্থের জন্য লেখাপড়া করতে পারছে না, অর্থের জন্য চিকিৎসা পাচ্ছে না। তাহলে মৌলিক যে অধিকার মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং কাজ, এই বিষয়গুলি সেটা অতীত দিনে অবহেলিত হয়েছিল। আজকের সরকার যেন সেই বিষয়গুলো অবহেলা না করে, এটাকে প্রধান গুরুত্বের মধ্যে রাখে। আর এইটাই হলো মূল কেন্দ্রবিন্দু। এটাই কেন্দ্র করেই আমরা বলছি যে এখন যে পরিস্থিতি আছে, ভারতীয় শাসক গোষ্ঠী তারা যে ধরনের ইয়েটা পালন করতেছে সেইটাকে উন্মোচন করা দরকার। এটা ভারতের জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছানো দরকার। আন্তর্জাতিক পরিসরে আমাদের দেশের বাস্তব চিত্রটা তুলে ধরা দরকার এবং দেশের অভ্যন্তরে জনজীবনের সমস্যা সেগুলি দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। শেষ প্রশ্ন আমার যেটা হলো যে এই যে ভারত ইস্যুতে নানান রকম এখন দেশে একটা অরাজকতা চলছে, তাই সব রাজনৈতিক দল নির্বাচন নিয়ে যে কথা বলতেছে, তার নির্বাচনের বিষয়টা কি চাপা পড়ে গেল?
প্রথম কথা হলো যে নির্বাচনের প্রশ্নটা সেটা তো অবশ্যই হতেই হবে, কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব ছাড়া একটা গণতান্ত্রিক ব্যবস্থা হয় না। কিন্তু সেই নির্বাচনের কথা আমরা বলছি শুধু সিলমারা নির্বাচন না, কারণ আমাদের হলো যে জনগণের যদি মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রত্যেক নাগরিকের ভোটারের জীবনে প্রতিষ্ঠিত না হয় তাহলে সেই ভোটের উপযুক্ত হয় না, এবং তখন শুধুমাত্র এই সিলমারা ভোট দিয়ে গণতন্ত্র হয় না। তাহলে আমাদের দেশের এখন অতীতে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় নাই। তো ফলে একটা হলো কখনো মানুষের অনেক সময় সিলই বাদ দিয়ে দিছে। গত 15 বছরে তো সে দেখা গেল যে তাদের মানুষ ভোটই দিতে পারেনি। আবার যখন ভোট দিতেও বা পারে, তো ভোট দেওয়ার পরে সেই মানুষ যদি তার গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলি তার জীবনে প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেটাও কিন্তু একটা কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, এবং সেটা শাসক গোষ্ঠীকে গণবিরোধী অবস্থানে ঠেলে দেয় বা তারা সেখানে চলে যায়। তো ফলে এই জায়গায় এসে নির্বাচনের কথাটা আসছে যে এখন যাতে অতীত দিনের পুনরাবৃত্তি না হয়, এবং সংস্কারের কথা বলছে। সংস্কার তো অবশ্যই লাগবে, কিন্তু সংস্কারের কথা বলে যেমন সেটাকে একটা দীর্ঘস্থায়ী করা না হয়, আবার নির্বাচনের বিকল্প নির্বাচনের মাধ্যমেই যেহেতু গণপ্রতিনিধিত্বশীল সরকার আসবে, কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণকারী জনগণ তারা যেন তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার সেগুলি যেন পরিপূর্ণ মাত্রায় ভোগ করতে পারে, তার জন্য একটা ব্যবস্থা, এটা নিকটবর্তী ব্যবস্থা বলি, মধ্যবর্তী ব্যবস্থা বলি, বা সুদূর প্রসারী লক্ষ্যের কথা বলি, সেগুলি স্পষ্ট থাকা দরকার। তাহলে এই বিষয়গুলিকে স্পষ্ট করেই সেখানে ভবিষ্যতে নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। ইতিমধ্যে কিছু শঙ্কা মানুষের মধ্যে হয়তো তৈরি হয়েছে, কারণ প্রথম কথা হলো যে সংস্কারের যে কথাগুলি বেশি আলোচিত হচ্ছে সেইগুলি সম্বন্ধে মানুষের পরিষ্কার ধারণা নাই। এর আগে অনেক সংস্কার হয়েছে, 72 সালের পরে হয়েছে, 90-এর পরে সংস্কার হয়েছে, 111-এর সময় সংস্কার হয়েছে, কিন্তু সেই সংস্কারের বিষয়বস্তু কি মানুষ কিছু জানে না। তো ফলে এখন সংস্কারের যেমন বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবনে তাদের অধিকারের যে প্রশ্ন, বা যে এখানে নারী, অর্ধেক সংখ্যক নারী, তাদের ক্ষেত্রে সংস্কারের যে বিষয়গুলি সেগুলি খুব গুরুত্ব পায় নাই এখনও। তা সেই জন্য আমরা বলছি যে সংস্কার অবশ্যই করতে হবে, কিন্তু জনমনে পরিষ্কার থাকতে হবে যে আসলে সংস্কার বলতে শুধু কিছু বুদ্ধিজীবী তাদের কাগজ কলমে একটা দিস্তার পর দিস্তা বই বানানোর বিষয় না। এটা হলো প্রতিটা বিষয়ে মানুষের মধ্যে স্বচ্ছতার একটা উপলব্ধি গড়ে তোলা, এবং অতীত দিনের শাসন আমলে মানুষের যে বঞ্চনাগুলি যেগুলি ছিল, সেই বঞ্চনাগুলি সহজবোধ্য মানুষ যেভাবে বুঝতে পারে তেমন করে জনগণের সামনে উপস্থিত করা দরকার। এবং সেই সংস্কারবোধ কার্যকর করতে গেলে শুধুমাত্র ক্ষমতাসীন যে একটা গোষ্ঠী অথবা কোনো প্রশাসনিক শক্তি দিয়ে শেষে হয় না। যে কোনো বড় ধরনের সংস্কার কার্যকর করতে গেলে উদ্যোগ লাগে, এবং জনগণের কাছে যদি প্রতিভাত না হয়, জনগণ যদি পরিষ্কারভাবে না বুঝে সমস্যাটা কি এবং কিভাবে সমাধান করতে হবে, তাহলে সে জনসম্পৃক্ততা সেভাবে ঘটে না। আর জনসম্পৃক্ততা যদি সেভাবে না ঘটে, তাহলে সংস্কার শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যায় অতীতের মতো। সেই জন্য আমরা বলছি যে সরকার যে যাদেরকে নিয়োগ করেছেন তারাও জনগণের কাছে বিষয়গুলিকে সহজবুদ্ধ করে তাদের উপলব্ধিতে নিয়ে আসার জন্য সেই চেষ্টাটা তাদের, সেটা আমরা এখনও ভালোভাবে দেখছি না, এবং জনসাধারণের মধ্যেও সেই উপলব্ধিটা সেভাবে গড়ে উঠছে না। কারণ একদিকে যতই জনজীবনের সমস্যাগুলি সরকার দূর করার ক্ষেত্রে আন্তরিক হবে, ততই মানুষ সরকারের কী পরিকল্পনা সেগুলি বুঝতে বা সেই বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রেও তারা আগ্রহ বেশি প্রকাশ করবে। তো এই সমস্ত ঘাটতি দুর্বলতা সেগুলি সবই অতীতেও আমরা আলোচনা করেছি, বা এইবার তো যেহেতু এইসব বিষয় নিয়ে আলোচনা ছিল না, সেখানে মূলত যে কথা ছিল সেটা এক কথায় বললে আমি যেটা আবারও রিপিট করে বলি, যে আমরা ভারতীয় আগ্রাসী সাম্প্রদায়িকতা দিয়ে মোকাবেলা করব না, ওদের হিন্দুত্ববাদী হিন্দু সাম্প্রদায়িকতা, মুসলমানি সাম্প্রদায়িকতা দিয়ে আমরা মোকাবেলা করব না। তাহলে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির আলোকে আমরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন চেতনায় আমরা এটাকে মোকাবেলা করব। আর যে কথাগুলি আমি আগেই তো বললাম। থ্যাংক ইউ। এটাই